তুমি বিনা আমি চাই না নীল আকাশটাকে। প্রত্যেক বছর প্রতিযোগিতায় নাম দিতাম দেশাত্মবোধক, নজরুল, রবীন্দ্রতে, এবং আমার মনে পড়ে না আমি কবে কখনো সেকেন্ড হয়েছি। মানে প্রতিবারই ফার্স্ট, এবং মেয়েরা এই বিষয় নিয়ে খুব হিংসাও করতো। মানে আমি শাবনূরের পুরা চরম ভক্ত বলা যায়। পুরনো সেই শহরতলি, একটু ইউনিক টাইপের অনেকগুলা গান আসলে আমরা দর্শকদেরকে উপহার দিব। চোখে যার কাজল নেই এমনি কালো, এক পলক দেখলে যারে লাগে ভালো, এমন একটি মেয়ে যদি এনে দাও কেউ, আমি করব তারে বউ, আমি করব তারে বউ। আমি এই গানটি শুনে আসলে শাবনূরের প্রেমেই পড়ে গিয়েছিলাম। শরৎ মানেই একটা অন্যরকম ভালো লাগা। আর এই শরতের সময়ে একটি বিশেষ আয়োজন শুরু করেছি আমরা বাংলা নিউজ 24 থেকে, শেষ বিকেলের আড্ডা। আর শেষ বিকেলের আড্ডায় আজকে আমাদের সাথে আছেন বর্তমান সময়ের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী এসকে বনি। আজকে তার সাথে বেশ কিছুক্ষণ সময় আমরা জমিয়ে আড্ডা দিব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আড্ডা। এই তো ভালো আছি, কেমন আছেন? এই তো আমিও ভালো আছি, তুমি কেমন আছো? এই তো খুবই ভালো আছি। আর আপনার সাথে অনেকদিন পরে দেখা হলো, অনেক দিন পরে জমিয়ে আড্ডা দেওয়া যাবে কিছুক্ষণ সময়, বেশ। যার কারণে আরেকটু ভালো আমি লাগবে। তো খুব এক্সাইটেড তোমার সাথে আড্ডা আড্ডা কিন্তু খুব ভালো জমে। বিকেল বেলাটাই হচ্ছে আড্ডার সময়। হ্যাঁ, বিকেলবেলাটা আড্ডার সময়, আর এত সুন্দর একটি জায়গা, প্রকৃতি সবকিছু মিলায় জম্পেশ একটা আড্ডা জমবে, হবে। ডেফিনেটলি জমবে। এটা কারণ কি জানেন? প্রথমত হচ্ছে এটা শরৎকাল, হ্যাঁ, দ্বিতীয়ত কথা হচ্ছে এই আড্ডায় আপনি আছেন। দেখা যাক। শুরুতে জানতে চাইবো যে বিকেল বেলাটা আপনার কাছে কেমন লাগে? বিকেল বেলাটা আসলে শুধু আমার জন্য না, আমার মনে হয় বাকি সবারই কিন্তু খুব ভালো লাগে, কারণ বিকেল বেলাটাই হচ্ছে গিয়ে একটু এনজয় করার সময়। কারণ তোমার সূর্যটা তখন অস্ত যাবে, আর প্রকৃতির তখন একটু নীরব থাকে। আর যেহেতু আমরা শহরে বসবাস করি, আমরা একটু চাই একটু নীরব পরিবেশে একটু টাইমটা স্পেন্ড করতে। এই যেমন আমরা আজকে এখানে চলে আসছি। শরৎকালের বিকেল কেমন লাগে? এটা তো শরৎকাল শুরু হয়েছে মাত্র। শরৎকালের বিকেল, এই তো তোমাকে বললাম যে পাখিরা সব কিচিরমিচির করছে, সব বাসায় ফিরবে, তোমার সূর্য অস্ত যাবে, তারপর একটা হালকা বৃষ্টি, মানে সব কিছু মিলে আজকে যদি বৃষ্টিটা আসতো তাহলে কেমন হইতো? বৃষ্টি আমার মনে হয় আসবে, কারণ আমার তো আকাশ দেখে তো তেমনই মনে হচ্ছে যে বৃষ্টি মনে হয় যে কোনো মুহূর্তে চলে আসবে। বিকেলটা আরো ভালো হইতো তাহলে। ডেফিনেটলি। আচ্ছা, আমি তো চাই বৃষ্টি হোক। বৃষ্টি হোক, বৃষ্টি আসুক। আহ, এই যে বিকেল বেলায় আড্ডা দিতে আসছেন, আমরা আড্ডা দিতে আসছি, এটা খুব ভালো একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু এরকম হয় না যে এখানে এই আড্ডা দেওয়ার জায়গাটাতে যদি স্পেশাল কেউ থাকতো আপনার, তাহলে কেমন লাগতো? স্পেশাল কেউ থাকলে তো ভালোই হতো, আছে কিন্তু আছে তো থাক, আজকে আমরা দুই ভাই গল্প করলাম নাকি। হ্যাঁ, আমরা না স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় লাইফে একদম দেখা আর কি যে যারা একটু ভালো গান গাইতে পারে, ভালো নাচতে পারে, বা একটু তাদের জিনিয়াস ডেফিনেটলি, তো তাদের প্রতি না মেয়েদের একটা অন্যরকম আকর্ষণ থাকে। তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনার ক্ষেত্রে এরকমটা হয়েছে কিনা। আসলে ছোটবেলা থেকেই আসলে জানি না, কিন্তু আমার মেয়ে বান্ধবী ভালোই ছিল, এবং এখনো আছে। মেয়েদের প্রতি আকর্ষণ তো সবারই থাকে, আর মেয়েরাও আমার প্রতি একটু আকর্ষণ আছে, আছেই। এটা কোন ক্লাস থেকে একদম? সেটা তো অনেক ছোটবেলা থেকেই। আমি আবার ছোটবেলায় একটু গোলুমুলু ছিলাম তো। এখনো তো গুলুমুলি আছে। তাই, আচ্ছা তাই নাকি? আচ্ছা যাই হোক, এই তো ক্লাস 5-6 থেকেই এখন অবধি চলছে। প্রেমের প্রস্তাব পেয়েছিলেন শুরুর দিকে নাকি প্রেমের দিয়েছিলেন? প্রস্তাব দিয়েছি, পেয়েছি, সব মিলায় এই জীবন যেভাবে চলে আসলে। শুরুর দিকে প্রেম কেমন ছিল? শুরুর দিকে প্রেমটা তো অল্প বয়সের প্রেম তো বুঝোই, অল্প বয়সের প্রেম যেমনটা হয়। প্রেমে পড়েছিলেন অল্প বয়সে, কত কত বয়সে? আচ্ছা, এটা তো আসলে অনেক আগের আগের কথা। তা তো তোমার তো 12-13 বছর তো হবেই। তো প্রেম করেছেন কয়টা, এটা বলেন শুনি। আসলে প্রেম তো আসলে হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনই হয় আসলে, ডিপ্লোমেসি যে ভাবে প্রকৃতির প্রেমে পড়ি আমরা। না, আসলে প্রেমটা আসলে যে একটা ছেলে আর মেয়ের মধ্যে হবে তা না। প্রেম তো আসলে সবার মাঝেই হয়, বাবার সাথে যারা হয়, সিঙ্গেল হয় তারা একটু মার ফিলোসফিক্যাল সাথে ব্যাপার। হয়, প্রকৃতির সাথে হয়, পাখির সাথে হয়, গাছের সাথে হয়,
প্রেম আসলে বিশ্বইক আসলে একটা আইডেন্টিফাই ভাবে তোমার বলা যাবে না যে এই মেয়ের সাথেই শুধু প্রেম করতে হবে। প্রেম ভালোবাসা এটা হলো বিষয়। ডেফিনেটলি মানে বিয়ে তো একজনের সাথেই হবে এবং বিয়ের আপডেট হবে খুব তাড়াতাড়ি জানতে পারবা যেদিন নসিবে রাখবে। সঙ্গীত জীবনের যাত্রা আসলে শুরু হয়েছে আমার অনেক ছোটবেলা থেকেই। যেহেতু মার স্কুল ছিল গানের, সো ওইখান থেকেই আসলে মাকে দেখতাম যে সবাইকে গান গান শেখাচ্ছে। ওইখান থেকে আসলে মার পাশে বসে বসে আসলে ওইভাবে গানটা শেখা। এরপরে আমার ইন্টারেস্ট দেখে আসলে আমার মা আহ, বুঝলো যে এর গানের প্রতি একটু আহ, ইয়ে আছে, ইন্টারেস্ট আছে। এরপরে গান শেখা। এরপরে তো নতুন কুড়িতে গেলাম, নতুন কুড়িতে চ্যাম্পিয়ন হলাম আমি। তারপর পড়াশোনার জন্য একটা অনেক গ্যাপ, কিন্তু তারপর আমি তো গান ছাড়িনি। বিভিন্ন স্কুলে বিভিন্ন কম্পিটিশনে জাতীয় পর্যায়ে আমি অংশগ্রহণ করে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কারও নিয়েছি। এরপর থেকে আমি যখন ভার্সিটি লাইফে উঠলাম, তখন আমার শুরু হলো হচ্ছে গিয়ে সেরা কণ্ঠে আমি নাম দিই। ওখানে আমি টপ 10-এ ছিলাম 2012 সালে। তারপর আসলে গানটা ওইভাবে কন্টিনিউ করা হয় নাই। কারণ পড়াশোনার অনেক চাপ তোমার। এরপর যখন আমি MBA করছি, তখন হচ্ছে গিয়ে একটি রিয়েলিটি শো আসলো, 7 আপ মিউজিক প্রিমিয়ার লিগ, হ্যাঁ, চ্যানেল আইতে। ওটাতে আসলে বেশ কিছুদিন যেহেতু গ্যাপ ছিল, এরপরে ভাবলাম যে না, এবার আরেকবার একটু দিয়ে হ্যাঁ কন্টিনিউ করি, যেহেতু পড়াশোনা প্রায় শেষ। আর তারপর মিউজিক প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করলাম এবং ওইটাতে তো ফার্স্ট ফার্স্ট হলাম, চ্যাম্পিয়ন হলাম। এরপর থেকেই যে আসলে আমার প্রফেশনালিভাবে আসলে ওইভাবে যাত্রাটা শুরু হলো 2016 থেকে। এরপর থেকে তো এখনও চলছে 2026। গানটাকে আসলে কেরিয়ার, প্রথমে আসলে আমার গানটা ছিল প্যাশন হিসেবে, কারণ গানকে আমি ছোটোবেলা থেকে অনেক ভালোবাসতাম। এবং তোমার আসলে তুমি একটা জিনিস দেখবা যে তোমার যে জিনিসে বেশি ইন্টারেস্ট থাকবে সেই জিনিসটা যদি তোমার প্রফেশন হয়ে যায়, ওই কাজটা নিয়েই যদি তুমি সবসময় থাকো, তখন দেখবা যে তোমার ভিতরে একটা আলাদা একটা আনন্দ কাজ কাজ করছে। এবং আমি চাইতাম সবসময় নিজের স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, এই নিজের স্যাটিসফ্যাকশন থেকেই আসলে আমার মানে গানকে প্রফেশন হিসেবে নেওয়া। তাছাড়া গানে সবসময় টাইম দিচ্ছি, বিভিন্ন শোস করছি, দেশে করছি, দেশের বাইরে করছি, দেশের বিভিন্ন প্রান্তে যখন শো করছি এবং টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে মোটামুটি খুব যখন ব্যস্ত হয়ে পড়লাম, তখন আসলে ওই যে তোমার ওই জব লাইফে যে ফোকাসটা, আসলে ওই ফোকাসটা আসলে দেওয়া পসিবল হচ্ছে না। সো এই জন্য সব কিছু ছেড়ে এখন ফুল টাইম মিউজিক এবং মিউজিক রিলেটেডই সব কিছুর মধ্যে আছি। যেমন আমি এখন গান শুরু করছি, গান মাঝে মাঝে গান লিখিও, গান তো করছি এবং ইভেন্ট ম্যানেজমেন্টেও আছি, মানে ইভেন্টে। সো মানে আমার সব কিছু মিলাই হচ্ছে কি তোমার গানের জগতেই, গানের জগতের যা যা আছে মোটামুটি আমার টার্গেট আছে যে সব জায়গা পৌঁছায় যাবার। কম্পোজিশনটা এখনও বাকি আছে, ওটাও আল্লাহর রহমতে যে কোনো একদিন শুরু হয়ে যাবে। লম্বা সময় ধরে গান করে আসছেন, একদম স্কুল জীবনে গানের সাথে সম্পর্কিত এরকম কোনো ধরনের স্মৃতি আপনার মনে পড়ে কিনা, যেটা সবসময় এখনও আপনার কাছে নস্টালজিয়া করে দেয়? স্কুল লাইফে তোমার তো আমার বেশ কিছু স্মৃতি আছে। আমি যখন স্কুলে একটা প্রতিযোগিতার নাম দিলাম, তখন হচ্ছে গিয়ে তখন কেউ আসলে জানতো না যে আমাদের তো বয়েজ শিফট এবং গার্লস শিফট তোমার আলাদা ছিল। যখন আমি স্কুল লাইফে প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করি নজরুল সঙ্গীতে, এরপরে হচ্ছে গিয়ে তোমার আমি একাই ছিলাম ছেলে এবং বাকি সবাই মেয়ে। আমি যখন গিয়েছি প্রতিযোগিতায়, এখন সবাই আমাকে দেখে হাসছে। হ্যাঁ, আমি খুবই লজ্জায় পড়ে গিয়েছিলাম। তখন আমি ক্লাস 5-এ পড়ি, 5 কি 6-এ এমন। খুবই লজ্জা পাচ্ছিলাম। সব মেয়েরা মানে গান গাইলো এবং লাস্টে আমার মানে একা একটা ছেলে থাকলে যা হয় আর কি। হ্যাঁ, তখন আমি আচ্ছা যাই হোক, তোমার স্মৃতিটা বলি, খুব খুব মজার স্মৃতি। এরপরে যখন আমি গান ধরলাম নজরুল সঙ্গীত, এরপরে তো সবাই পুরা আমাদের হলের স্কুলের অডিটোরিয়াম পুরা হয়ে গিয়েছিল এবং ওই প্রতিযোগিতায় আমি প্রথম স্কুলে ফার্স্ট হই। এরপর থেকে আমি স্কুলে রেগুলার
আর তোমার প্রত্যেক বছর প্রতিযোগিতায় নাম দিতাম দেশাত্মবোধক, নজরুল, রবীন্দ্রতে, এবং আমার মনে পড়ে না আমি কবে কখনো সেকেন্ড হয়েছি, মানে প্রতিবারই ফার্স্ট, এবং মেয়েরা এই বিষয় নিয়ে খুব হিংসাও করতো। মোটামুটিভাবে স্টেজে পারফর্ম করছেন এখন। স্টেজে এরকম কোনো ধরনের ঘটনা ঘটেছে যেটা আপনার কাছে মনে হয় যে বিব্রতকর হতে পারে কিংবা হচ্ছে ভালো লাগারও হতে পারে, এরকম কোনো ধরনের ঘটনা? আসলে স্টেজ তো অনেক করা হয়েছে, মানে আহ, মানে এখন পর্যন্ত আমি প্রায় 600-700 স্টেজ প্রোগ্রাম তো করেছি, এবং মজার স্মৃতিগুলো আমি আসলে মনে রাখতে চাই বেশি, কারণ প্রথম দিকে তো একটু সবাই একটু নার্ভাস থাকে। প্রথম যখন আমি অনেক মানুষের সামনে যখন পারফর্ম করতে যেতাম, তখন একটু নার্ভাস কাজ করতো, এবং আমার গান সিলেকশন প্রথম দিকে, মানে কখন কোন গানটা গাইতে হবে দর্শক বুঝে, এটা আসলে তখন বুঝতাম কম, তখন একটু বিব্রতকর মোমেন্ট গিয়েছে। কিন্তু এখন আমার রেগুলার যেহেতু আমি পারফরমেন্স করছি, সো অনেক সুন্দর সুন্দর স্মৃতি আসলে আমার জমা হয়েছে ঝুলিতে, এবং সম্ভবত আরও সামনে জমা হবে। আমার মনে পড়ে আমি যখন সিলেটে গিয়েছিলাম প্রথম শো করতে, আমি তো মেনলি তোমার ব্যান্ড প্যাটার্ন, তারপর ক্লাসিক্যাল, আধুনিক গান করি, ফোকও কিন্তু আমি করি, কিন্তু আমি অন স্টেজে ফোকটা আসলে খুব কমই গাই। হ্যাঁ, যেহেতু তোমার হাসন রাজা দেশে দেশে গিয়েছি, এবং হাসন রাজার গান কিন্তু আমার ছোটোবেলা থেকে খুব বেশি প্রিয়। ওইভাবে আমি সবসময় বাসায় প্র্যাকটিস করতাম, ওইভাবে গাওয়া হতো না স্টেজে। যখন আমি প্রথমে হাসন রাজার গান ধরেছিলাম, তখন মানে জনগণের যে একটা থাকে না, যে একটা ক্রাউড উচ্ছ্বাস, মানে আমাকে তারা বরণ করে নিয়েছে, ওই যে একটা ভালো লাগা। আমি তখন মনে হয় ওই প্রোগ্রামেই যতক্ষণ ছিলাম ম্যাক্সিমাম সব গানই হাসন রাজার গান করেছি, এবং খুব ভালোবাসা নিয়ে আসলে আমি সিলেট থেকে বের হয়েছি, এবং খুব মানে মানে এই গানের জন্যই তাদের মানে আতিথেয়তা আরও বেশি চরম লেভেলে চলে গিয়েছিল। আমার জন্ম যেহেতু খুলনাতে, আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই আসলে খুলনা খালিশপুর মুজগুনি আবাসিকে, এবং ছোটোবেলা থেকেই আমার সব কিছু খুলনার মধ্যেই কেটেছে, এবং আমার আব্বা যেহেতু ডিফেন্সে ছিল, তার বিভিন্ন জায়গায় আসলে জবের পারপাসে যেতে হতো, সেখানেও যেতাম, কিন্তু আসলে খুলনাতেই থাকা হতো, আব্বার সাথে ঘুরতাম, পুরা বাংলাদেশ তখনই আসলে ঘোরা হয়েছে। এই জন্য তোমার বিভিন্ন জায়গার যে কালচার, তোমার ওদের যে এনভায়রনমেন্ট, ওদের টেস্টগুলো সম্পর্কে আসলে আস্তে আস্তে রপ্ত করেছি। বর্তমানে কি নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত সময় যাচ্ছে? যেহেতু আমি গানের মানুষ, সো গান নিয়েই ব্যস্ততা। বর্তমানে স্টেজ তো চলছে, তাছাড়া এখন একটু অফ সিজন আছে, তো স্টেজের একটু চাপ কম তুলনামূলক। তাছাড়া টেলিভিশন প্রোগ্রাম নিয়েও ব্যস্ততা যাচ্ছে, এবং আমার বেশ কিছু সলো গান আসছে সামনে। লাস্ট মানে লাস্ট ইয়ারে তো প্রায় আমার 4-5টা মিউজিক ভিডিও আসছে। এই এই বছরও আসছে বেশ কিছু। যেহেতু জানো যে আমি একজন মিউজিক আলফার ফাউন্ডার মেম্বার এবং সদস্য, সো মিউজিক আলফাতে অনেক টাইম দিতে হচ্ছে। তাছাড়া আমাদের মিউজিক আলফার সিজন 2টা আসছে, যেখানে আসলে একটু ইউনিক টাইপের অনেকগুলা গান আসলে আমরা দর্শকদেরকে উপহার দিব। সেই জন্য আসলে এই মিউজিক আলফার এই গান নিয়েও আসলে খুব ব্যস্ত, এবং নিজের যে তোমার যে সলো স্টেজ, এইগুলো সব কিছু মিলিয়ে ব্যস্ততা যাচ্ছে আর কি। এই যে গান করতে গিয়ে কো আর্টিস্টের সাথে আপনার কেমন হচ্ছে কেমিস্ট্রি হয়েছে? হ্যাঁ, আসলে এক একজনের টেস্ট তো এক এক রকম, এবং যেহেতু আমি অনেক আর্টিস্টদের সাথে আসলে পারফর্ম করেছি, ডুয়েট করেছি, সো আসলে সবার সাথে আমার কাজ করে আসলে ভালো লাগে। মানে কোনো আর্টিস্ট মানে ফিমেল গান করতে গিয়ে কাজ করতে গিয়ে প্রেমেই পড়ে গেছেন? না, 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 এমনটা হয়নি। আসলে আমি আমার প্রফেশনাল লাইফটা একটু খুব স্ট্রংলি হ্যান্ডেল করি। সো প্রেমে পড়া যাবে না। হ্যাঁ, ভালো বন্ধুত্ব, হ্যাঁ, প্রেমে পড়া বারণ আসলেই। কিন্তু ভালো বন্ধুত্ব, ভালো বন্ডিং এটা আসলে হয়। এবং আমার প্রত্যেকটা আর্টিস্টের, ফিমেল আর্টিস্ট বলো, মেল আর্টিস্ট বলো, মোটামুটি আমার সবার সাথেই খুব ভালো সুসম্পর্ক আছে, এবং আমাকে খুব ভালো স্নেহও করে, ভালোবাসে। যারা বড় তারা তো খুবই স্নেহ করে, এর মধ্যে আসলে দিঠিয়ানোর কথা না বললে আসলে না।
এবং দিঠি আনোয়ারের সাথে আমি বেশ কিছু প্রোগ্রাম করেছি এবং তার সাথে গানও করেছি আমি, আমাদের শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের স্যারের মেয়ে। আসলে আমার এত দূর জার্নির পেছনে আসলে এই মানুষটার নাম যদি আমি না বলি তাহলে আসলে হবেই না। কারণ আমি যখন টেলিভিশন থেকে বের হই, হ্যাঁ, 7 অফ এমপিএলের পরে আমাকে ফার্স্ট যে টেলিভিশন প্রোগ্রাম পালকি, সেটা দিঠি আনোয়ার দিয়েছিল এবং এরপর থেকে আসলে আমার যাত্রা আসলে শুরু হয়। রেগুলার আমি পালকির অনুষ্ঠানটা করতাম এবং গাজী মাজহারুল আনোয়ার স্যার আমাকে একদম নিজের সন্তানের মতো তখন ভালোবাসতো এবং যে কোনো অনুষ্ঠানে ওনাদের আমি সবসময় যেতাম এবং এরপর থেকে একটা খুব ভালো মানে সুসম্পর্ক হয়ে যায়। এরপরে তো আমি দিটি আপার সাথে এখনও রেগুলার কাজ করছি, স্টেজ পারফরমেন্স করছি ঢাকার বাইরে। তাছাড়া টেলিভিশন লাইভ তো করেছি, বেশ কয়েকটা করেছি। আমার কতগুলো করেছি আমার মনে নাই, কিন্তু অনেকগুলা বেশ মানে চ্যানেলে করেছি। সো আমার এই দিঠি আনোয়ারের নামটা আসলে না বললে আসলে ভুল হবে আসলে বলার। মানে আমি আসলে এই মানুষটার প্রতি অনেক কৃতজ্ঞ এবং গাজী মাজহারুল আনোয়ার স্যারের প্রতিও। আমাদের মাঝে নাই তিনি, খুব মিস করি। সিনেমার তো আমি আসলে ছোটবেলা থেকে মুভি দেখার খুব পোকা ছিলাম এবং আমার এখনও খুব মানে একটা শখ এখনও পূরণ হয়নি যে মুভিতে প্লেব্যাক করা। আমি আর সিনেমা জগতে সালমান শাহ এবং শাবনূরকে আমি সবসময় ফার্স্ট প্রায়োরিটিতে। এরপরে তো আগে আপনার রাজ্জাক স্যার, শাবানা ম্যাডাম ছিল। আসলে তখন তো আমাদের জন্ম হয়নি। সো তাদের সিনেমাও দেখেছি, কিন্তু আসলে আমরা আসলে যেই জেনারেশনটা আসলে ছিলাম তখন শাবনূর, রিয়াজ, সালমান শাহ, এরপরে তো সাকিব খান ভাই আসলো। এখন তো সাকিব খান ভাই পুরো টপে আছে। হ্যাঁ, কিন্তু শাবনূর সবসময় আমার কাছে শাবনূর একই একই থাকবে। পূর্ণিমা আপা সেকেন্ডে থাকবে, কিন্তু শাবনূর আপার কোনো তুলনা হবে না অভিনয়ের দিক থেকে। মানে আমি শাবনূরের পুরা চরম ভক্ত বলা যায়। তো আমি কিন্তু সালমান শাহকে বেশ ফলো করি, তার জ্যাকেট, তার জিন্স, তার টি শার্ট কীভাবে পরলো, তার সানগ্লাস, তুমি খেয়াল করে দেখো। সালমান শাহ একটা হচ্ছে মানে লাইফস্টাইলের ক্ষেত্রে সালমান শাহ একটা বড়। ডেফিনেটলি মানে সে তো আসলে তখনকার সময়ে সে যে স্টাইলটা করে গেছে, এখনকার 2026-এ এসে আসলে ওই স্টাইলটা আসলে অনেকে করতে পারে না এবং পারবেও বলে মনে হয় না আমার। কারণ 95-94-এর দিকে সে যে স্টাইলটা করে গিয়েছে, এখন আমরা এসে এটা করি, তার মানে বোঝো সে কত অ্যাডভান্স ছিল। বিয়ে করার ক্ষেত্রে কি শাবনূরের মতো কাউকে? ডেফিনেটলি তুমি জানো না, শাবনূরের একটা গান ছিল যে চোখে যার কাজল নেই এমনি কালো, এক পলক দেখলে যারে লাগে ভালো, এমন একটি মেয়ে যদি এনে দাও কেউ, আমি করব তারে বউ, আমি করব তারে বউ। মানে এই গানটি শাবনূরের একটা মুভির গান। আমি এই গানটি শুনে আসলে শাবনূরের প্রেমেই পড়ে গিয়েছিলাম, তখন আমি বেশ ছোট। এবং এই গানটি আসলে আমার খুব খুব প্রিয় একটি গান। আসলে শাবনূরের জন্যই মনে হয় আমার এই গানটা আসলে এত এত বেশি প্রিয়। আড্ডা দিতে দিতে বিকেল ফুরিয়ে একদম সন্ধ্যা হয়ে এসেছে। কেমন লাগলো আজকে আড্ডা দিয়ে? আজকের আড্ডাটা আসলে অনেক দিন মনে মনে থাকার মতো আড্ডা। আসলে বেশ বেশ অনেক দিন পরে আসলে এমন একটা পরিবেশে আসা হয়েছে। এত সুন্দর এই যে তোমার পাখিরা কিন্তু এখনও ডাকছে। তাছাড়া তোমার একটু মেঘাচ্ছন্ন একটা পরিবেশ ছিল এবং যেহেতু শরতের বিকেল, সো খুব ভালো লেগেছে তোমার সাথে গল্প করে। আর তোমার সাথে গল্প করতে তো এমনিই অনেক মজা। আর তারপরে অনেক আসলে এই আজকে আড্ডা দিতে গিয়ে আমার অনেক পুরনো স্মৃতির কথা আসলে মনে পড়ে গিয়েছে তো। সো খুব খুব ভালো লেগেছে আজকে আড্ডাটা দিতে। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর, তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর, আমায় তুমি কইরো না গো কোনো দিনও পর,
তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। আমায় তুমি কইরো না গো কোনো দিনও পর। আপনার নিজের মৌলিক যে সবচেয়ে পছন্দের যে গানটি, সেই গানটি একটু শুনতে চাচ্ছি। নিজের আসলে অনেক মৌলিক গানই আমার পছন্দের। হঠাৎ করে এখন এই বিকেল বেলার এত সুন্দর ওয়েদারে তুমি বিনা আমি চাই না নীল আকাশটাকে, এটা তুমি বিনা আমি চাই না নীল আকাশটাকে। তুমি বিনা আমি চাই না এ বড় জগৎটাকে। তুমি বিনা আমি চাই না এই নীল আকাশটাকে। তুমি বিনা আমি চাই না এ বড় জগৎটাকে। চাই না ওই নীল আকাশ, চাই না নদীর জল, চাই না ওই নীল আকাশ, চাই না নদীর জল। চাই শুধু তোমাকে, ও চাই শুধু তোমাকে, ও কে তুমি, কে আমি, পুরনো সেই শহরতলি। দেখছে কে, বলছে কি, হচ্ছে যা তাই শুনছো কি। পুরনো সেই রূপ কথা ছিল না যার শেষ পাতা। পুরনো সেই রূপ কথা ছিল না যার শেষ পাতা। মনে মনে কথাগুলো বসে বসে ভাবছো কি। কে তুমি, কে আমি, পুরনো সেই শহরতলি। দেখছে কে, বলছে কি, হচ্ছে যা তাই শুনছো কি। আসলে এই গানটা যেহেতু একটি স্টোরি বেজ, তখন হচ্ছে গিয়ে আমার প্রেমিকার সাথে আমার একটু মনোমালিন্য হয়েছিল। আমরা একই বিল্ডিংয়েই থাকতাম এবং সামহাও হচ্ছে গিয়ে আমার ওই দিনই চাকরি চলে যায়। মিউজিক ভিডিওর মানে যে স্টোরিটা, এই জন্য হচ্ছে তোমার রাতে এই ছাদে আসলে সবাই মিলে একটু ব্যাচেলার পার্টিতেই আসলে এই গানটি আসলে করা। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জ্বলে দিল জানে। আগুন লাগাইয়া দিল কনে, হাসন রাজার মনে। আগুন লাগাইয়া দিল কনে। ধাক ধাক করি উঠল আগুন, ধরল আমার প্রাণে। ধাক ধাক করি উঠল আগুন, ধরল আমার প্রাণে। সুরমা নদীর জল দিলে, সুরমা নদীর জল দিলে, নিভে না সে কেনে। আগুন লাগাইয়া দিল কনে, হাসন রাজার মনে। আগুন লাগাইয়া দিল কনে। দর্শক, আপনারাও জানিয়ে দিবেন আমাদের এই শেষ বিকেলে আড্ডা আসলে কেমন ছিল, কতটা ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আপনাদের সাথে ছিলাম আমি তানভীর হুসাইন, বাংলা নিউজ 24 থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আড্ডাতে। আল্লাহ হাফেজ।